আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীদের জন্য বলছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, হয়তো বা তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। একটুকুই বলতে চাই, শুধু তোমাদের জন্য লাইভে আসা হইলো। দেখো ভাই বোনরা, তোমরা দেশটাকে স্বাধীন করছো, আলহামদুলিল্লাহ। আমরা একটুকুই বলে রক্ত ঝরাইয়ে রক্ত করে যে তোমরা সফলতা হয়েছো। কত মায়ের সন্তান বুক খালি হয়েছে, কত মায়েরই বা কতটা গুজব করে আটকানো হয়েছে, তারা মায়ের কোলে ফিরে গেছে। এদিকে আলহামদুলিল্লাহ। আর যাদের রক্ত ঝরানো হয়েছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। আমি এইটুকুই বলতে চাই যে তোমরা দেশকে স্বাধীন করে বিজয় করছো, তোমাদের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোমাদের বাঁচাই রাখুক। আর আমি লাইভে আসার উদ্দেশ্য ভাইরা তোমাদের এইটুকুই বলতে চাই, তোমরা দেশটাকে স্বাধীন করার পর সফলতা করে তোমরা অর্জন করে নিজের করে তোলো, নতুন করে গড়ো, আগে সব কিছু ভুলে যাও। আর এইটুকুই বলতে চাই যে তোমরা দেশকে স্বাধীন করছো উন্নত করার জন্য। আগে দুর্নীতি, চাঁদাবাজ সব কিছুই চলছে রাস্তাঘাটে। ছোট ছোট ছেলেরা মনে করো নেশাখোর, গাঁজাখোর, ছিনতাইকারী, এইগুলো খুব বেশি ছিল। আমি কখনো, আমার বয়স হয়তো কম হইতে পারে, আমি কখনো এগুলো দেখি নাই। দেখি আমার এই যে 15 বছর ধরে আমি এইগুলো দেখতেছি যে আমাদের লাইফে যে ভাই বেরাদার ছিল, ওরা কখনো নেশা, মদ, গাঁজা, অস্ত্র হাতে এগুলো আমরা কখনো দেখিনি। আর এখন পর্যন্ত তারা দেশ বিদেশে আছে, ওরা ওদের হাতে কখনো দেখিনি। কিন্তু এখন যে ছেলেরা হয়তো বা 12 বছর 13 বছর বয়স হইতে পারে না, তাদের হাতে অস্ত্র হাতে, তারপর সিগারেট, বিড়ি, মদ, গাঁজা যত প্রকার আছে সব কিছু। হয়তো বা আমি দেশ বিদেশে থাকি, দেশের বাড়িতে গেলে মনে করেন যে এখন আর ছেলেদের চেনা যায় না। তারপর তাদের সামনে কথা বলতে অনেক ভয় লাগে, কষ্ট লাগে, যেহেতু কোনো কিছু কারো প্রতি কারো মায়া বাসনা নাই। মা না চাচি না খালা না মামি, এরকম কোনো ধরনের বিহিদেবত নাই তাদের ভিতরে। যদি সেইটাই হইতো তাহলে কারো সন্তান, কারো মা, কারো বাবা কাউরে খুন করতে পারতো না, মায়েরা কাউরে ড্রেনে ফালাই দিতে পারতো না, মায়েরা কাউরে বালতির ভিতরে বইরে রাখতে পারতো না, কাউরে বাথরুমে ড্রেনে ফালাই রাখতে পারতো না, কারো চহির তলে গুজিয়ে রাখতে পারতো না। এভাবে দেশটা চলছে। কোন দুর্নীতি কই, কোনো বিচার তো নেই। প্রতিটা ঘরে ঘরে বিদেশির বই চলে যায়, হয়তোবা তারে আত্মহত্যা করা হয়, বলে কি আত্মহত্যা করছে। মায়ের ফ্যানের সাথে ঝুলানো হয়, তারে ঘুম করে রাখা হয়, কারো স্বামীরে ঘুম করে রাখা হয়। আমি কোনো ছেলে আর মেয়ের উদ্দেশ্য বলি না, সবার জন্যই বলছি। দেখেন, এই দুর্নীতিটা বেশি চলছে, কিন্তু এই অস্ত্র কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসে? এই ছেলেপানেরা অস্ত্র কোথায় পাইলো? মদ, গাছ, এগুলো কোথায় থেকে আসে? ওরা কিভাবে পায় এগুলো? আগে কি ছিল না? আমরা তো লাইফে বড় হয়ে আসছি, আমাদের সাথে তো ভাই বেরাদার লেখাপড়া করছে, আমরাও তো কিছুটা লেখাপড়া করছি, এমন না যে আমরা মূর্খ। তো আমি এইটুকুই তোমাদের বলতে চাই, তোমরা দেশটাকে স্বাধীন করছো, নতুন করে ঘোরার, উন্নত সব কিছু করার দায়িত্ব এখন তোমাগো। তাই তোমরা এইটুকু বলো যে এই অস্ত্রপাতি কোথায় আছে, সব কিছু খোঁজ করে বের করো। তারপর কিছু কিছু অফিস আদালত আছে, দুর্নীতি চলতে আসছে, আমি চাই এই দুর্নীতি কাজ বাছাই করে তুমি তাদেরকে সাসপেন্ড করাবে। আমরা এইটুকুই বলতে চাই যে যেমন দেশে যে বাজারঘাটের দাম, এটা কমানো হোক। যেমন এইটুকুই বলতে চাই, দোকানে বাজার করতে গেলে ডালের দাম 200 টাকা, চালের দাম 70 টাকা। দেখেন, জনগণ কামাই করে 5,000 টাকা, মাস শেষে ঘর ভাড়া নিয়ে খরচ হয় 10,000 টাকা। তাহলে এই টাকাগুলো কই থেকে পাবো বলেন? কথার জবাব দিবেন আপনারা। শুধু এইটুকুই বলতে চাই, আপনারা ডালের দাম, যেমন আলুর দাম 70 টাকা, 30 টাকা বানানো হোক। ডালের দাম 200 টাকা, 70 টাকা করা হোক। পেঁয়াজের দাম 120 টাকা চলতেছে, 40 টাকা করতে চাই। মুরগির দাম 200 টাকা চলতেছে, 130 টাকা করা হোক। গরুর দাম 700 টাকা, গরুর দাম 300 টাকা করা হোক। মুরগির দাম 200 টাকা, মুরগির দাম 130 টাকা করা হোক। ছাগলের দাম 1000 টাকা, ছাগলের দাম 500 টাকা করা হোক। দেখেন, আমার সমর্থন আছে, কিছু কিছু গরিব আছে, ওদের রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, হাত নাই পা নাই, লুলা খুলা, ওরা তো রাস্তা পথে আছে। আমি এটাই বলতে চাই,
ওদেরও তো একটা মন আছে খাবারের জন্য। দেখেন বাজারে গেলে কত ভিক্ষুকেরা হাত পাতে একটা মুরগি কিনে দিয়ে যান। হ্যাঁ, আমার সমর্থন আছে, আমি কিনে খাইতে পারবো। ওই গরিবেরা কি করতে পারে বলেন? ওরা তো চলতে পারে না। এভাবে দিনগুলো যদি চলে তাহলে ওরা কীভাবে চলবো বলেন, কীভাবে বাঁচবো? ওদেরও একটা মানুষ, ওদেরও তো মন। ভাত ডাল কতদিন পর ভালো লাগে খাইতে। যে ডালটা কিনে খাবে সেই ডালটাও যদি 200 টাকা হয় তাহলে ওরা কীভাবে চলবে? আলুর দাম আমরা 15 টাকা করে কিনছি, 5 টাকা করে কিনছি, আর সেই আলুর দাম আজকে 70 টাকা। আমার সমর্থন যতটুকু থাকুক সেইটুকু আমি আলু কিনতে গেলে মনে করেন আমি পিছে পৌঁছিয়ে যাই। তাহলে একটা যদি গরিব একটা রিক্সাওয়ালা কিনতে যায়, ও ডেইলি কত টাকা কামাই করে? হয়তো বা 300 টাকা, মাসে 9,000 টাকা। 300 টাকা তো ওদের কোনো দিন মনে হয় না। আর তো এই যে চালের দামটা কমানো হোক, গরুর গোশের দামটা কমানো হোক, জনগণ বাঁচুক, এইটুকুই ফলো করবেন। আর কিছু অফিস আছে সরকারি অফিস, নামে সরকারি অফিস, সরকারের দোষ দিই না, চাঁদাবাজে দোষ দিতে আছে। সরকারে তো ঠিকই সমর্থন দিচ্ছে বা করাইতে আছে বা লোকের হেল্প করতে আছে, জনগণের জন্যই দিচ্ছে। হ্যাঁ, বয়েজ সেলের অফিস নাম করা। আমরা গার্মেন্টস কর্মী, যেমন আমি একজন গার্মেন্টস কর্মী। আমাদের যদি বললাম দেখাইয়া বলে যে আমাদের গার্মেন্টসে সরকার ভেবে লোক নিতে আসি, জর্ডানে, মরিশাসে, হ্যাঁ এই কোরিয়ানে, জার্মানে সবাই লোক দেখাইতেছিল। সবাই আশা করে যে জানে সে যায়, আর যে জানে না সে তো বুঝে না যে বয়েজ সেলের অফিস কাহাকে বলে। হ্যাঁ, আমি মেয়ে 2 বার জর্ডান প্রবাসী। আমি এইটুকুই বলতে চাই, আমাদের সরকার ওখানেই দিচ্ছে মেয়েদের জন্য 1200 টাকা, ছেলেদের জন্য তো 1200 টাকা। তাহলে যদি সেই টাকাই আমাদের বিদেশ যাওয়া হয় তাহলে আমরা সরকারিভাবে ফ্রিতে গেছি, 1200 টাকা মনে কিছু করি না। হ্যাঁ, সেখানে যদি একটা মেয়ের কাছ থেকে দালাল হিসাবে ওই বয়েজ সেলের অফিসে চাকরিজীবী তো স্যারেরাই যদি আমাদের কাছ থেকে 1,70,000 টাকা করে খায়, একটা ছেলের কাছ থেকে 3 লাখ টাকা করে খায়, তাহলে আমরা সরকারিভাবে কিভাবে গেলাম বলেন? আমি কারো নাম বলতে চাই না। হ্যাঁ, আমি নাম সবাইরই জানি বা বলি। আমি বয়েজ সেল অফিসে যাওয়া আসা করি, হয়তো আমি বিদেশে 2 বার গেছি, আমি জানি। হয়তো বা আমার কাছ থেকে কারাই নিতে পারে না, অন্যজনের কাছে, যেমন আমার রক্তের কাছ থেকেই মনে করেন যে 2 লাখ 3 লাখ খাইয়ে ফেলাইছে অলরেডি। তাই আমি এইটুকুই বলতে চাই, এই দুর্নীতি, এই বাস, এই চাঁদাবাজ। তারপরে আর এইটুকুই বলতে চাই, ইন্টারভিউ নেয় কোরিয়ান টেকনিক্যালে। ইন্টারভিউর জন্য যখন লোকগুলো ডাকে, তাদের এখন আগে ছিল সিরিয়াল করে নেওয়ার, এখন চলে আবেদন করে নেওয়ার। হ্যাঁ, আবেদন করে আপনার লোক নেবেন 300, আপনার আবেদনের লোক হয়ে গেছে 1000, তাহলে আপনার সব সিনিয়র অপারেটর হয়েছে। এখন আপনি যদি সিনিয়র অপারেটর হন, আপনি তো গার্মেন্টস কর্মী, রানিংয়ে কাজ করতেছে, আপনার কার্ড আছে, আপনি ইন্টারভিউতে ফেল করছেন, আর যে কাজ না জানে সেই ইন্টারভিউতে কীভাবে অ্যালাউ করলো? এই জবাবটা আমি চাই সবার কাছে। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি 18 থেকে আপনি 35 বছর বয়সের ভিতরে যাইতে পারবেন, নাইলে পারবেন না, ঠিক আছে, তাহলে 88-তে যার জন্ম সে যাইতে পারে নাই, যার 87-তে জন্ম তার পাসপোর্ট কীভাবে এই করে তাকে বিদেশ পাঠানো হয়? আমি শুধু এইটুকুই বলতে চাই। তাহলে আমি যে পুরান মেয়ে, যাওয়া আসার মেয়ে, তাহলে আমি হয়েছি 88-তে আমার জন্ম, আমার পাসপোর্ট যদি 88 হয়, তা আমার সেটেলে যে মেয়ে 87-তে জন্ম, ওর পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করা নিয়ে হলো? তার বিষয় কীভাবে হইবে? তাকে কীভাবে বিদেশ পাঠানো হইলো? আমি শুধু সেই জবাবটা চাই। আর এই যে টাকা দুর্নীতি করছে সেইটাই। আর প্রবাস কল্যাণ, হ্যাঁ প্রবাস কল্যাণ বিদেশের লোক পাঠায়, প্রবাস কল্যাণ থেকে লোন দেয়, মানুষের হেল্প করে। এই নিয়ে তাদের হেল্প, এই সরকারি হেল্প করছে। কিভাবে হেল্প করছে? একটা ছেলে যদি বিদেশে যাওয়ার নাম নেয়, সে আশা করে যে আমি লোন নিয়ে যাব, আমার সমর্থন নাই। হ্যাঁ, একটা রিক্সাওয়ালার ছেলে, সে একটা ভ্যান গাড়ির ছেলে, সে একটা দিনমজুরির ছেলে, সে বিদেশে আশা করছে যাওয়ার জন্য, তার সংসার বাঁচানোর জন্য সে লোন নিয়ে আশা করছে, সে মাথায় একটা বোঝা নিয়ে আশা করছে, যাবে লোনের আশায়। সে এই উসিলায় সে তাকে পাসপোর্ট জমা দেওয়া হয়, সে ভিসাও পায়। হ্যাঁ, ভিসা পাওয়ার পর তার জমা দিয়ে তাকে লোন দেওয়া হয়। এই জন্য কি সে ভিআইপি কার্ড, স্মার্ট কার্ড, তাকে মনে কি বলতে আছে যে ভিসার ফটোকপি, তারপরে ম্যান পাওয়ার কার্ড দেওয়ার পরে তারা যে লোন দিব, টিকিট দেখাইতে হবে। তাহলে লোন দেওয়ার সময় এত কিছু করার পরে যদি জামিনদার হওয়া লাগে 4 জন,
বাবা মার থাকবই, তারপরে বাহিরে যে চাকরিজীবী তো লোক লাগবো জাবিনদার। এখন আমার ক্যাপাসিটিতে আমার আত্মীয়ের ভিতরে চাকরিজীবী তো নাই, সরকারি চাকরির লোক লাগবো, তাহলে তো আমার লোনের প্রয়োজন নেই, আমার সরকারি আমার আয়ত্তার ভিতরে কেউ নাই। তখন সেই ছেলে যদি না দিতে পারে তাহলে তার লোন দিতে পারে না, তাহলে তার বিষয় ক্যান্সেল হয়েছে না হয় নাই? সে তো আশা দিয়েই তো গেছিলো, তাহলে কেন তার লোন নিতে পারলো না? তাহলে কীভাবে সে সহযোগিতা করলো, কী উপকারটা করলো? আমি এইটুকুই বলতে চাই, আমার সরকারি জীবিত বাদ দিয়া শুধু জাবিনদার মার বাপ ছাড়া আমি জাবিনদার কাউরে দিতে বলতে চাই না। শুধু এই উসিলায় প্রবাস কল্যাণ থেকে জানি লোন দেওয়া হয়, ভিআইপি কার্ড দেখাইতে হবে, এটা দেখাবে, এইগুলো জানি না হয়। যদি আমি টিকিটই দেখাইতে পারি, যদি আমি কার্ডই দিতে পারি, তাহলে আমার যদি ম্যানপাওয়ার কার্ডই হয়ে থাকে, তাহলে আমার তো লোনের দরকার হয় না। তাহলে আমি তো যাইতে পারি, আমার জমি বিক্রি না করি, যে আমি মানুষের কাছে ভিক্ষা করে যাবো, আমি যেই বেতন দিয়ে দেবো, তাহলে তো তাদের সহযোগিতা লাগে না। তাহলে আমি চাই দেশবাসীকে সবাইকে জানাইতে চাই, আপনারা সবাই একমতে থাকবেন যে প্রবাস কল্যাণ থেকে লোন দেওয়া হবে বিদেশির জন্য। শুধু পাসপোর্ট জমা দিবে, ওরা পাসপোর্ট জমা দিয়ে ভিসার কপি দিব, টাকা দিয়ে দেব জাবিনদার মা আর বাবা, তাছাড়া কোনো জাবিনদার চলবে না। তাদের বাড়ি আর গাড়ি আর বুঝি না, পাসপোর্ট দেখবো, ভিসা দেখবো, তারা লোন দিব। এই সহযোগিতাটুকু ছাত্ররা তোমরা করবা। আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি কিছু কথা বলতে চাই। অনেক পুলিশেরা আছে, হ্যাঁ ভাইদের জন্য মায়াও লাগে আর মায়াও লাগে না। আপনারাই আমাদের সাথে শক্ত অবস্থায় কাজ করাইতে বাধ্যতা করেন, কারণ আপনারা জনগণের কষ্টটাও বুঝেন না, আবার বুঝেনও, আর আমরা আপনার কষ্টটা বুঝি না, আবার বুঝি। এই জন্য না যে গরিবের লাথি মেরে পেটে তারপরে আপনারা হিতাবোধ খাবেন, সেটা আমরা কখনোই দিব না। হয়তোবা সবার কাছ থেকে দিবেন, আমি মেয়ে যতক্ষণই জীবিত আছে আমার কাছ থেকে 10 টাকা নেওয়ার মতন কোনো পুলিশের সাধ্য নাই। আমি আজকের বলে দিলাম, আমি জনগণের পাশে আছি আর থাকবো। আমি এটা মেয়ে হইতে পারি, আমি কোনো ভয় আর বিতু পাই না, আর আমি কোনো ভয় নিয়ে সারাদিন চলিও নেই আর চলবো না। মরণ যদি হয় মরবো, আর যদি বাঁচতে হয় বাঁচার মতন বাঁচবো। শুধু এইটুকুই বলতে চাই যে পুলিশেরা পুলিশ ক্লিয়ারেন্সের সময়, হ্যাঁ একটা গরিবের ছেলে পুলিশ, হ্যাঁ আমি মেয়ে এইটুকুই বলি যে আমার আন্ডারে লোক আছে 60 জন, আমি বাইরে নিয়ে যাবো, আমি যাব, কিন্তু এই জন্য তাদের পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করাবো। এই জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করাইতে যাইয়ে তাদের সাইন যখন নিব, যখন রিভেট করবে, তখন কি তাদের কি আমি 5000 টাকা দিব? কোন হাদিসে আছে আর কোন নিয়ম আছে সেইটুকু আমাকে জানাতে হবে, যে আমি জানি খুশি হয়ে যদি তাদের টাকা দেয় সেটা হচ্ছে চাপান খাওয়ার, কারণ সরকারেরা এই দিচ্ছে। তারপরে হ্যাঁ 1015 টাকার নিক বাধ্যতা কিরম, সেটা আমরা খুশির বিষয় দিতেছি। এই জন্য সে গলা কামড়াইয়া যে তারা 5000 টাকা নিয়ে যাবে পুলিশ ক্লিয়ারেন্স, তার মেয়াদ দিব 3 মাসের, সেটা কখনোই হবে না। এইটা ঠিক করার জন্য ছাত্র তোমাদের জন্য দিয়েছি। তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ, তোমরা এইটুকুই খেয়াল করবা, বাজার ঘাটের দিকে একটু খেয়াল করবা, এটা কমানোর জন্য। আর এই অফিসগুলোতে একটু নজর দাও, যে প্রবাস কল্যাণ থেকে যে লোন দেওয়া হয় যাতে এইটা প্রতিবাদ করবা। আর দ্বিতীয় হয়েছে যাইয়া বয়স ছেলের অফিস একটু লাড়া দিয়ে দেবা, এটাও তো সরকারি অফিস, সরকারি অফিসে দুর্নীতি কেন চলতেছে? এই লোকগুলা যত যে আগে ছিল সব ট্রান্সফার করতে হবে, নতুন করে নতুন লোক দেবে। যদি না হয়, তারা যদি সঠিকভাবে না আসে, তাহলে আমাদের এখনকার যে ছাত্ররা আছে, ওরা যারা ভালো লেখাপড়া ভালো মেধাবী, তাদেরকে ওখানে চাকরিতে বসানো হবে। ধন্যবাদ, তোমরা ভালো থাকো।